প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল কলেজ। আজ আমরা যে অনুষ্ঠানের শিরোনাম রেখেছি সেটি হচ্ছে সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে নাঈমুল ইসলাম খান। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই নাঈমুল ইসলাম খানকে চিনেন এবং আমরা কথা বলবো সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে নাঈমুল ইসলাম খানের সাথে। তিনি রয়েছেন আজকে আমাদের অতিথি হিসেবে, সিনিয়র সাংবাদিক, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত প্রেস সচিব, তিনি আজকের অতিথি। এবং আমরা আগেই বলেছি যে সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো সিনিয়র সাংবাদিক, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব নাঈমুল ইসলাম খানের সাথে। নাঈম ভাই, আমরা আজকে নাঈম ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আমি শেষ মুহূর্তে যে কিছু শিরোনাম, সেই শিরোনামটা একটু আপনাকে পড়ে শোনাই, পরে আপনার যেটি ভালো লাগে সেটিতে আমরা আলোচনা শুরু করবো বা আমরা আলোচনা সূত্রপাত করবো। সর্বশেষ যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে 14 দলের বৈঠকে জামাত শিবির রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। ওবায়দুল কাদের সাহেব জানিয়েছেন 2-1 দিনের মধ্যে সরকার বাস্তবায়নের আশা, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এটি বিস্তারিত অনেক আছে। আমরা এর আগে যেটা পেয়েছি সেটি হচ্ছে কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। ওই দিন কালো ব্যাজ ধারণ ও মসজিদে দোয়া মাহফিলের কথা বলা হয়েছে। দেশজুড়ে কোটা বিরোধী আন্দোলনের সহিংসতায় 150 জনের নিহতর খবর আমরা আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন স্থানে অংশ নেওয়া হয়, আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর বিষয়ে হাইকোর্টের একটা রিট শুনানি হয়েছে। আগামীকাল সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে এবং 6 জনকে মুক্তি দেওয়ার ব্যাপারে যারা আটক আছেন সেই বিষয়ে একটা নির্দেশনা পাওয়ার কথা রয়েছে আগামীকাল। কোটা বিরোধী আন্দোলনে ডিবি অফিসে আটক 6 সমন্বয়ককে খাবারের টেবিলে প্রকাশিত ফেসবুকে পোস্ট করাকে জাতিসংঘে মস্করা বলে উল্লেখ করেছে হাইকোর্ট। ডিবি হেফাজতে থেকে এক ভিডিও বার্তা সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল বৈশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক, কিন্তু অন্যদিকে আবার অন্য আরেকজন সমন্বয়ক এটা বলেছেন তাকে জোর করে এটি করানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনোরকম কোনো শিক্ষার্থী হয়রানির শিকার না হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 17 বছরের কিশোর ফায়াজকে হাতে দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করায় শিশু আইনের ব্যর্থ হয়েছে বলে হাইকোর্টে ভুল স্বীকার করেছে রাষ্ট্রপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রায় 200 মামলায় 2,13,000-এর বেশি মানুষ মারা গেছে। আমরা সবগুলো আপনাকে একটু পড়ে শোনান, আপনি নিজেই কিন্তু দেখে এসেছেন, আপনার কাছে আপডেট রয়েছে। তা আমরা কি এইটা দিয়ে শুরু করবো কিনা, যেটি এটা হাইকোর্টকে আমরা যেহেতু মনে করি যে আমাদের কোটা বিষয়টা একটা চমৎকার সিদ্ধান্ত দিয়েছে এবং আমরা সবাই মনে করি 93% মেধা, যদিও আপনি আপনার বিশ্লেষণ বলেছেন সবাই আমরা বুঝি মেধা বলতে আসলে সকলেই মেধা, কিন্তু আজকে এই কোর্টের পক্ষ থেকে যে নির্দেশনাটার জন্য আগামীকাল সেটি আমরা জানতে পারবো, সেটি হচ্ছে যে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তাদের মধ্যে সরাসরি কোনো গুলি চালানো যাবে না এবং ডিবিতে আটক 6 সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এটি নিয়ে আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? মানে আমি কোর্টের সিদ্ধান্ত বা অবজারভেশন নিয়ে সরাসরি কথাটা বলতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে যে এই আন্দোলনের যদি শুরুর দিকটা থেকে দেখেন, আমি কিন্তু লক্ষ্য করেছি যে এটা সহনশীলতারই পরিবেশ ছিল। পুলিশ কিন্তু শুরুর দিকে কোনো অ্যাকশানেই যায় নাই, বরং প্রোটেকশনের মতো দিয়েছে যাতে তাদের মধ্যে বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি না হয়, এবং সেভাবেই চলছিল। আর যখন এই আন্দোলনের সঙ্গে অশুভ শক্তির একটা যোগ সাদস হলো অথবা তারা এটার মধ্যে ঢুকে পড়ল, তখন আন্দোলন সহিংস হলো, নৃশংস হলো। এবং এই পর্যায়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আপনিও লক্ষ্য করেছেন, ধরেন বিটিভিটা যে অ্যাট্যাক্ট হলো, বিটিভির ভিতরে পুলিশ ছিল, তাদের কাছে অস্ত্র ছিল, তারা গুলি করতে পারত, কিন্তু লক্ষ্য করে দেখেন তারা কিন্তু গুলি করে নাই। আচ্ছা, গুলি করে না করার কনসিডারেশনটা কি ছিল? ছিল এই যে মানুষ যদি হয় 5-6 হাজার, তারা মানুষ পুলিশ 40 জন, তাদের কাছে যেটুকু বুলেট আছে এটা দিয়ে কিছু মানুষকে হত্যা করা ছাড়া এতগুলি মানুষকে সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব না। এই জন্য তাদের কাছে নির্দেশনাই গেল যে তোমরা ফায়ার করো না, তোমরা সরে যাও। সেই কারণ ধারণাটা কি ছিল যে হয়তো বিক্ষুব্ধ কিছু মানুষ, তারা যদি স্বাভাবিক বিক্ষুব্ধ হয়ে থাকে টেলিভিশনে কিছু ভাঙচুর করতে পারে, কিছু গ্লাস ভাঙবে, কিছু হয়তো মানে টিভি স্ক্রিন ভাঙবে। ব্যাপারটা এত ভয়াবহ হবে এটা অ্যাজাম্পশনেরও বাইরে ছিল। উন্মত্ততাটা কোন পর্যায়ে গেল। তো এখানেও তো আমি সহনশীলতা দেখি, তাদেরকে উদ্ধার করার জন্য পরে বিজিবি আসলো, কিন্তু বিজিবি এসে কি হলো, ওই 5-7 হাজার লোকের পেছনে বিজিবি, তো তারা এখন ঢুকবে কীভাবে? আপনাকে ফায়ার করতে হবে, তো তারা তো ফায়ার করলো না। আমাদের এখানে কারফিউ দেওয়া হলো, মিলিটারি ডিপ্লয় করা হলো ইন এইড টু সিভিল পাওয়ার, কিন্তু
মিলিটারি একটা বুলেটও খরচ করেছে এরকম কোনো কিছু আমরা কিন্তু পেলাম না। সো আমরা কিন্তু সাধারণভাবে এখানে মানে মানুষকে গুলি করে মারবে এরকম কোনো ইন্টেনশন পুলিশের ছিল সেটা আমার মনে হয় না। বাট কোর্ট বলেছে যে সরাসরি গুলি করা যাবে না। সরাসরি গুলি করা যাবে না অর্থ কি? অর্থ যে হয়তো পায়ে গুলি করো যাতে তার জীবনহানি না হয়, সরাসরি বলতে মোটামুটি। আর সরাসরি মানে যদি আমি ধরে নিই না তাকে গুলি করা যাবে না, তাহলে কাকে গুলি করা যাবে? ফাঁকা গুলি করা যাবে? ফাঁকা গুলিতে যদি কাজ হয়, পুলিশ তো জেনারেলি চেষ্টা করে মানে উপরের দিকে গুলি করে যদি নিবৃত্ত করা যায় সেটাই তারা করার চেষ্টা করে সাধারণত। এখন হাইকোর্টের এই সিদ্ধান্ত আমার কাছে মনে হয় আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা প্রয়োজন আছে। কারণ হাইকোর্ট যদি ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে এত স্পেসিফিক নির্দেশনা দেয়, তখন ঘটনা যদি নিয়ন্ত্রণ করা না যায় সেই দায়িত্বটা কি কোর্ট নিবে তখন? যে তাহলে কি সরাসরি গুলি করা ঠিক হবে? না, সরাসরি গুলি করার ব্যাপারটা হচ্ছে আত্মরক্ষার জন্য যদি করতে হয়। আপনি এখানে কল্পনায় ওই আন্দোলনকারী ছাত্রদেরকে নিয়েন না। আচ্ছা, যে এখানে হিংস্রভাবে আসবে, হিংস্র আন্দোলনকারীদের নিতে হবে। মানে আমি তো তাকে হিংস্র বলবো, আপনি আন্দোলনকারী বলবেন, এটা আপনার চয়েস। আমি বলছি কেউ যখন হিংস্র, কেউ যখন নৃশংস হয়, তখন আপনি তাকে কি করবেন? এখন যেই মা সন্তানকে জবাই করে মেরে ফেলে, সেই মাকে আপনি মা বলে আইনের চোখে তাকে কি রেহাই দেওয়ার স্কোপ আছে? যে সন্তান বাবাকে জবাই করে বা মেরে ফেলে, আমাদের সমাজে আমরা তো মিডিয়াতে এগুলি কভার করেছি, তা আপনি কি তাকে মানে কেবলই একজন স্কুল গোয়িং সন্তান ভাবতে পারবেন? আমি যেটা মনে করি আর কি, যে কোর্টের মানে আগামীকাল যে অর্ডারটা হয় সেটা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা দরকার। এর বেশি আমি আর এটা নিয়ে মন্তব্য করতে চাই না। পুলিশ একটা প্রফেশনাল ফোর্স। আমাদের পুলিশ এই ঘটনাবলী তো আমি লক্ষ্য করি নাই যে তারা বিনা প্ররোচনায় বিনা কারণে কোথাও গুলি করেছে। জেনারেলি আমরা অভিযোগ শুনি, যেমন সাইদের ক্ষেত্রে অভিযোগ শুনি যে গুলি করার প্রয়োজন ছিল না, আমাদের একটা ভিডিও দেখানো হয়। মুগ্ধর ক্ষেত্রে যদি আমরা বিওপি স্টুডেন্টের কথা ধরি, মুগ্ধর ক্ষেত্রে ধরি, কিন্তু আমরা কি নিশ্চিত যে মুগ্ধ কেন নিহত হলো, কি ঘটনার প্রেক্ষাপটে? আমি ভিডিওগুলির কথা বলে, আপনি যদি ভিডিওগুলি ভালো করে দেখেন, সাইদের ক্ষেত্রেও কিন্তু একটা গুলি সরাসরি তাকে ঘায়াল করছে এরকম করে দেখা যায় না, কিন্তু ভিডিওতে কিন্তু সেই রকম অংশ নাই। ভিডিও দেখেছেন আপনি? হ্যাঁ, আমি তো অবশ্যই দেখেছি, সবার মতো দেখেছি আর কি। আচ্ছা, এখন মনে করেন আমরা ফায়ার করতে দেখলাম, তারপরের আরেকটা ছবি দেখলাম যেখানে সে হয়তো পড়ে গেল ওর মতো। এখন এই দুইটার রিলেশনশিপটা আমরা নিশ্চিত হবে কিভাবে? মানে কোন বন্দুক থেকে কার হাত থেকে সেটা হয়েছে, এটার জন্য ফরেনসিক ইনভেস্টিগেশনের কাজটা এখনো বাকি আছে। আমরা যেটা পেয়েছি প্রাথমিকভাবে সেটা হচ্ছে সুরতহাল রিপোর্ট, বা আমরা যেটাকে কি বলি প্রাথমিক তদন্ত। যেটা না, প্রাথমিক তদন্ত না, ওই যে বডিতে কি পাওয়া গেছে, ওই সেটার ভিত্তিতে একটা রিপোর্ট। কিন্তু এটা কিন্তু কমপ্লিট। আজকাল কিন্তু টেকনোলজি অনেক বেশি সহায়ক ইনভেস্টিগেশনে। এখানে একটা বিষয়, মানে আমি জানি না গুলিবিদ্ধ কাউকে সরাসরি আমি কখনো দেখিনি পড়ে যেতে, কিন্তু যতটুকু সিনেমা মুভিতে দেখেছি সেটি যেটা হচ্ছে যে গুলি করার সাথে সাথে কিন্তু পড়ে যায় না, গুলি করার কিছুক্ষণ পরেই কিন্তু সেই ব্যক্তি কিন্তু পড়ে যায়। কিছুক্ষণ সে কিন্তু এনার্জেটিক থাকে, গুলিটা যখন ভিতরে গিয়ে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করে তখন পড়ে যায়। তো সেই কারণে হয়তো বা আপনার একটা সন্দেহ উদ্বেগ হচ্ছে এই গুলিটা আসলে কে করেছে। না, আমার সন্দেহ উদ্বেগ হচ্ছে না। আমি বলতে চাচ্ছি যে আমরা এখনো নিশ্চিত হইতে পারিনি। আচ্ছা, সন্দেহের কথা কোথায় বললাম? আমি তার মৃত্যু নিয়ে তো সন্দেহ নাই, মৃত্যু নিয়ে সন্দেহ নাই। সুতরাং আমি সন্দেহের কথা টানব না। কার ফায়ারে মারা গেল? তারপরে প্রশ্ন আসবে, এটা কি সরকারের নির্দেশ ছিল? সে কি নির্দেশিত হয়ে করেছে, নাকি সেও একটা মানে মারাত্মক কোনো সিদ্ধান্ত নিয়েছে ইন হিজ রং মাইন্ড? এগুলিও তো ইনভেস্টিগেশনের পার্ট হবে। এটা তো ব্যাপারটা তো এরকম না। সো এখানে আমরা সরকারকে দায়ী করব, কিন্তু সরকারের অনেক প্রতিষ্ঠানের ভিতরে আমরা দেখি না একজন কর্মচারী ঘুষ খায়। এখন সরকার কি ঘুষ খেতে বলেছে তাকে? তার ট্রেনিং এ কি ঘুষ খাওয়া আছে?
তো আমরা তো ব্যতিক্রমটা দেখি বিভিন্ন ক্ষেত্রে, পুলিশের মধ্যেও তো একটা ব্যতিক্রম হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে পুলিশও তো নিহত হয়েছে, এখানে তো সরকারি দলের লোকজন নিহত হয়েছে এবং চরম নিষ্ঠুরতায় কাউকে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে, পুলিশ সদস্যকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কে কারা করেছে? এখন আপনি যখন অপরাধীকে খুঁজবেন, তখন অপরাধীকে তো আন্দোলনকারী অপরাধী, মানে সরকারি দলের অপরাধী, পুলিশের ভিতরে অপরাধী, এইভাবে তো বিভাজন করে ধরবেন না। আমরা ইনভেস্টিগেশনে যাকেই অপরাধী পাওয়া যাবে তাকে নিয়েই লিগ্যাল প্রসেস চলবে। আমরা তো সাধারণত আইডিয়ালি এইভাবে চিন্তা করব। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, তিনি একটা মানে শুধু নিরপেক্ষ নয়, জুডিশিয়াল ইনকোয়ারি, যেহেতু উনি চাচ্ছেন যে যে কালপ্রিট সে আইডেন্টিফাইড হোক এবং সে সাজা ভোগ করুক। এখন আমাদেরকে এটার জন্য একটা সময় দিতে হবে। এই সময় দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করেন এর চেয়ে বেশি আলোচনা করতে গেলে আরেকটু ওয়েট করতে হবে, ধাপে ধাপে আমরা হয়তো আরও ইনফরমেশন পাবো, তখন আরও বেটার আলোচনা করা যাবে। মানে আপনি বলছেন একটা নির্মোহ তদন্ত, এবং সেই তদন্তের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সকলেই অবশ্যই নির্মোহ তো বটেই। তারপরে আমি বলছি যে আজকাল তো তদন্তের জন্য যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস গুলি আছে সব ব্যবহার করে আমরা এটা খুঁজে পেতে চাই প্রিসাইজলি কোন কোন ঘটনায় কে দায়ী। এগুলি কিন্তু মানে ডিফারেন্ট হবে, মানে যে সব ক্ষেত্রে কিন্তু একই রকম সিদ্ধান্তে আমরা আসতে পারবো না। সুতরাং আন্দোলনকারী যখন আমি বলি, আমি কিন্তু জেনারেলি মনে করি অরিজিনালি যারা একটা, আমি বলবো যে একটা ভেরি ইফেক্টিভ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে কোনো অশান্তি ছিল না, কিন্তু কি অবস্থায়, কখন, টার্নিং পয়েন্টটা কোথায়, কি এই টার্নিং পয়েন্টের সূত্রপাত কার মাধ্যমে কি হলো, এইগুলিও কিন্তু ইনভেস্টিগেশনে আসতে হবে। এটা আমার প্রত্যাশা যে এইগুলিও আসবে। দায় দায়িত্ব নির্ধারণে আমি তো কোনো বিচার বিশ্লেষণ ছাড়া বলতে পারি মূল দায়িত্ব পড়বে যারা এই আন্দোলনকারীদের কাঁধে ভর করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে ঢুকেছিল, মানে এরাই মূলত দায়ী, এইটা আমি শিওর। কিন্তু এগুলি হচ্ছে এভিডেন্স দিয়ে প্রমাণ করার বাকি। কি এজেন্ডা হতে পারে তাদের কোনো ধারণা করা যায়? এখানে আমি তো মনে করি না যে শক্তি একটাই ছিল। ধরেন কারোর হয়তো যে গভর্নমেন্টকে ফেল করানো, গভর্নমেন্টকে কাবু করা, কারোর হয়তো সরকারের পতন ঘটানো, কারোর তো এমনও হইতে পারে যে শেখ হাসিনার হত্যাকাণ্ডের আয়োজন করা, কারণ গণভবন ওয়াজ অলসো টার্গেট। তো আমি নিশ্চিত না যে কোনটা, কিন্তু আমার মনে হয় যে এইগুলি সবগুলির একটা মিক্সও হইতে পারে। কারণ প্লেয়ার যখন নানান রকম, এক একজনের উদ্দেশ্যের মধ্যে কিছু কিছু পার্থক্য থেকে, কিন্তু এন্ড রেজাল্টটা হলো যে অনেকগুলি মানুষের জীবন গেল। কিন্তু আমি আবার এখানেও বলে রাখি যে আমরা হয়তো খেয়াল করছি না যে আজকে পর্যন্ত সরকার অফিসিয়ালি জানাতে পেরেছে যে 150 জন মারা গেছে। এটা হয়তো আর একটু বাড়তেও পারে, কারণ সংবাদপত্রে এটা 200-এর বেশি গেছে। কিন্তু এখানে আপনি খেয়াল করেন প্রচারণায় কিন্তু 2000-এরও অধিক প্রচারণা একটা মানে আমরা দেখেছি আভাস, কেউ কেউ চেষ্টা করেছিল। কিন্তু এখানে সরকারও 150 জনে এসছে, কারণ সরকারের পক্ষে একটা ফিগার দেওয়ার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের চাইতে অনেক বেশি সতর্ক হইতে হয়। সরকার কিন্তু 150 জন বলা মানে এই 150 জনের দায়িত্ব তারা নিতে হবে। আর বেসরকারি সূত্রের এত দায়িত্ব নিতে হয় না, তারা দুঃখ প্রকাশ করলেই চলবে যে না আমাদের এই সংখ্যাটা 2টা ত্রুটি ছিল বা 6টা ভুলে আমরা মানে যুক্ত করেছি। আমার ক্ষেত্রে আমি বলবো যে আমরা যেটা হয়তো লক্ষ্য করছি না বা রিয়েলাইজ করছি না, যে আমরা হয়তো হাজার হাজার মৃত্যু অ্যাভয়েড করতে পেরেছি। আমরা এটা জেনারেলি অ্যাপ্রিসিয়েট করি না, মানে আমরা কতটা থেকে রক্ষা পেলাম এটা আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করি কতটা ধ্বংস হলো, বা তার চেয়েও অনেক 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 গুরুত্বপূর্ণ কতগুলি জীবন ঝরলো। একটা জায়গায় যে আপনি বলছেন যে সরকারি হিসেবে 147 থেকে আজকে 150 করা হয়েছে, আমরা কয়েকটা প্রিন্ট মিডিয়ায় দেখেছি 200+, বাকি 6টা বলবার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে লিখছে, সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।
কিন্তু এই 200 বা 150 অঙ্কটা কি কম? না না, আমি তো সেটাই বললাম, আমরা তো সেটাই বলছি যে এই 200 কেন, প্রতিটি জীবনই তো অমূল্য। যার পরিবারে একজন মানুষের এরকম মৃত্যু হয়, এরকম একটা মানে কি বলবো নৃশংসতার প্রক্রিয়ার ভিতরে, সেই পরিবার জানে। সেই অর্থে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, উনিও জানেন। উনি কিন্তু যে কোনো এরকম হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে উনি উপলব্ধি করেন তার ভিতর দিয়ে কী হচ্ছে। যার ফলে আপনি দেখবেন উনি যখন এই আহতদের দেখতে যাচ্ছেন কিংবা নিহতদের পরিবারদেরকে আমন্ত্রণ জানিয়ে এনে সহযোগিতা হস্তান্তর শুরু করেছেন, তখন কিন্তু উনি পার্টিজান লাইনে করে নাই। আপনি জাস্ট আপনার টিমকে বলেন একটু রিসার্চ করতে, দে উইল ফাইন্ড, ইজিলি ফাইন্ড যে ওনার কাছ থেকে যারা সহযোগিতা নিয়ে গেলেন দলমত নির্বিশেষে এটা ভিন্ন দলের লোক বেশ ছিল। হসপিটালে উনি যাদেরকে ভিজিট করলেন, যাদের চিকিৎসার খোঁজ খবর নিলেন, যাদেরকে অর্থ সাহায্য দিলেন, অন্ততপক্ষে কিছু ক্যাশ, তাদের মধ্যে অনেকের হাতেই দিয়েছেন যারা যেই হাতে শেখ হাসিনা ভোট পায় না। এটা আমি বললাম তো, আপনার সাংবাদিক দিয়ে খোঁজ খবর করেন। সো এই জন্য আমি বলছি। তারপরে আহতদের একটা প্রপোর্শন দেখেন, আমি একটা সাধারণ হিসাব দেখলাম, ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী ভিজিট করেছেন গতকাল পর্যন্ত প্রায় অ্যারাউন্ড 400 পেশেন্টস। এই 400 পেশেন্টসের মধ্যে নট ইভেন 30 or 32 were students or of the age of students. তো তার মানে এই বাকিরা কারা? এটা তো ছাত্রদের আন্দোলন আমরা বলতেছি, ওনারা কারা? এবং ওনাদের মধ্যে আবার ধরেন পথে চলাফেরার জন্য হয়তো কেউ মানে কি বলবো ক্রস ফায়ারে পড়ে গেছেন, কিন্তু আমি বলছি যে এটা সিংহভাগ কিন্তু লেজিটিমেট ডেমনস্ট্রেটর ছিল না, স্টুডেন্ট, তারা আন্দোলন করেছে। এটা কিভাবে আপনি বুঝতে পারবেন? আপনি প্রাইভেটলি তাদের সাথে ইন্টারভিউ করেন, আমি আবারও বলছি বায়াসড না, প্রাইভেটলি একটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড নিয়ে আপনি তাদের সাথে কথা বলেন, ইউ উইল ফাইন্ড যে তাদের জানাও নাই যে মানে অনেকের আপনি পাবেন জানেও না যে তারা ওইখানে কি হচ্ছিল। তাহলে কোনো যৌক্তিক কোনো বিষয় কি কেউ সমর্থন দিতে পারবে না বা যেতে পারবে না? না না, যদি স্টুডেন্টদের বিষয়টা আপনি বলছিলেন যে একটা আন্দোলনটা খুবই যৌক্তিক ছিল এবং ছিল, সেখানে কি তার অভিভাবক বা অন্যান্য যারা, সেখানে তো নানা শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি মারা গিয়েছে, আপনি বলছিলেন সহিংসতার কথা, এখানে কি যারা মারা গিয়েছে প্রত্যেকে কি সহিংস ছিল? না না, আমি তো বলি নাই তারা সহিংস ছিল, আমি বলছি নিহত বা আহতের মধ্যে আপনি যদি রিসার্চ করেন, আমি কিন্তু বলি নাই যে তারা সহিংস ছিল, আমি বলেছি আপনি রিসার্চ করলে পাবেন যে তারা কোন কোন মোটিভেশন থেকে কেউ এসছে। এদের মধ্যে আপনি এমনও পাবেন যে তারা জানেও না যে এখানে কি হচ্ছে, আমি এই কথাটা বলেছি। তো তারা সমর্থনের জন্য আসে নাই, আমি এটা মিন করি। তারা পথ চলাচল বা উৎসাহে, আমরা তো যে কোনো কিছুতেই উৎসাহ নেই, আমরা একটা অ্যাক্সিডেন্ট হইলে ভিড় সবাই দেখতে যাই। তো এটা আমাদের মানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে, এটা আমি দোষ গুণ হিসেবে বলছি না, কিন্তু এটা আমাদের বৈশিষ্ট্য। তো ওই রকম ক্ষেত্রে তো অ্যাক্সিডেন্ট থাকে, ধরেন পৃথিবীর যে কোনো জায়গায় একটা ক্রাইম সিন হয়ে গেলে ওখানে কেউ যায় না, কিন্তু আমরা কিন্তু ক্রাইম সিন নষ্ট করে ফেলি, আলামত নষ্ট করি আমরা, মানে ওলট পালট গিয়ে হাঁটা চলাফেরা করে পরে হয়তো দেখা গেল অনেক ইম্পর্টেন্ট আলামত নষ্ট হয়ে গেল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ভালো ক্রেডিবল এবং নট অনলি ক্রেডিবল, এটা টেকনোলজিক্যালি ভেরি সফিস্টিকেটেড একটা ইনভেস্টিগেশন আমরা দেখতে চাই যে আইডেন্টিফাই করা যায় কিনা যে কারা কারা কোন উদ্দেশ্যে কেন গিয়েছিল। জি, আমরা একটা বিরতি যাব, তবে একটা ছোট্ট প্রশ্ন মনের কাছে এসছে, এগুলি কি মৃত্যু না হত্যাকাণ্ড না ক্রস ফায়ার নাকি, সেই বিষয়ে আপনি একটু ব্যাখ্যা দেবেন। আপনার কাছে নির্মম আলোচনা শুনবার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমরা প্রিয় দর্শক আজকে কথা বলছিলাম যে সাম্প্রতিক সমাজে ঘটনাবহুল নানা রকম বিশ্লেষণ, সেই বিশ্লেষণের আজকের অতিথি নাঈমুল ইসলাম খানের সাথে তার বক্তব্য, মন্তব্য এবং তার মনোমুগ্ধকর যে কথাগুলো সেগুলো। আমরা আবারও একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি একই অতিথি সিনিয়র সাংবাদিক জনাব নাঈমুল ইসলাম খানকে নিয়ে। মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি, পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলছিলাম সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে নাঈমুল ইসলাম খানের সাথে, এবং আজকের এই সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে নাঈমুল ইসলাম খান আমাদের শিরোনামে অতিথি হিসেবে রয়েছেন নাঈমুল ইসলাম খান নিজেই।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব, সিনিয়র সাংবাদিক। আমরা নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি শিরোনামগুলো পড়ে শুনিয়েছিলাম। একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় প্রায় 200 মামলা হয়েছে এবং এর 2,13,000-এর বেশি মানুষকে আসামি করেছে, যার অধিকাংশই অজ্ঞাত, এবং প্রায় সব মামলাই দায়ের করেছে পুলিশ। এখন এই অজ্ঞাত মামলা বলতে এখানে কি, যেটি আপনি বলছিলেন যে 150 জনের মধ্যে সহিংস যে সবাই তাই নয়, রাস্তায় যাবার সময় হয়তো বা হতে পারে কেউ হয়তো বা দেখতে বেরোচ্ছে, সেও নিহত হতে পারে। তো এই যে অজ্ঞাত উল্লেখ করে মানুষের মধ্যে অহেতুক একটা আতঙ্ক বাড়ে কিনা, বা কারো বিশেষ কোনো সুবিধা তৈরি হয়ে যায় কিনা? আমি এটা দুইটা অংশ জবাব এটার নিয়ে আমার বক্তব্যে। একটা অংশ হলো, আমরা গ্রেপ্তার বাণিজ্য বলতে একটা জিনিস সম্পর্কে আমরা জানি। আজকে হয়তো এটা আলোচনা আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা আমাদের একটা ফেনোমেনা, এটা কিন্তু এটা একটা অসুখ, এটা একটা দুর্নীতি, একটা অনিয়ম আছে, এটা মাথায় রেখে কিন্তু আলোচনায় গেলাম না, কারণ আমাদের বিষয়টাতে থাকতে হবে আলোচনা। তো বিষয়টা হচ্ছে, এখন আপনি আমাকে বলেন তো, গ্রেফতার ঘটনার পরে একটা মামলা হবে, আপনি মামলাটা যখন মানে প্রাথমিকভাবে দায়ের করবেন, আপনি কিভাবে জানবেন এটার আসামি কতজন হতে পারে? এটা কি সম্ভব? না না, মানে এটা সেন্সিবল ভাবে চিন্তা করতে হবে। কিন্তু আমি তো জানবো না, আমাকে তো অজ্ঞাতই লিখে রাখতে হবে। আজকে 2,13,000-এর বেশি মানুষকে আসামি করা হয়েছে। না না, এটা তো কতগুলি মামলায়, 50 এটা তো 50টা থানায়, ঢাকা শহর 50টা থানায়, কিন্তু ওইখানে তো মানুষ হাজার হাজার মানুষ ছিল। এখন আপনি একটা মামলাতে যখন কাউকে গ্রেফতার করেন বা প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে তালিকায় ঢোকান, এই তালিকাগুলি থেকে কি কি বের হবে দেখেন। কোনো একজন, দুইজন, তিনজন হবে প্রকৃত আসামি, আরো অনেকগুলি মানুষ হবে উইটনেস, মানে তাদেরকে ধরে এনে কথা বলার পর দেখা যাবে উনি আসলে উইটনেস, এই অপরাধটার, সংগঠিত অপরাধের উনি চাক্ষুষ, মানে সাক্ষী। আরো কারো কারো ক্ষেত্রে বেরোবে যে তার সে জানেই না কিছু। সুতরাং এগুলি অনেকগুলি ছাড়া পাবে, অনেকগুলির বিরুদ্ধে মামলা হবে, অনেকে সাক্ষী হবে। তো এই যে শ্রেণী বিভাজন, আবার যাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হবে, যেটাকে আমরা বলি চার্জশিট, এই চার্জশিটভুক্ত ধরেন হইল 100 জন। এই চার্জশিটেরও 100 জন কিন্তু কোর্টের প্রসেসে গিয়ে অপরাধী প্রমাণিত হবে না। কেউ নির্দোষ বলে বেরিয়ে আসবে, কেউ লঘু অপরাধের জন্য সামান্য তিরস্কার অথবা ছোট্ট একটা সাজা, আর কেউ কেউ হয়তো মানে ওই হত্যাকাণ্ডের মূল মানে অপরাধী হিসেবে চিহ্নিত হবে, কোর্টে প্রমাণ হবে। তো এই যে প্রক্রিয়াটা, এখন আপনি বলেন, আপনি কি আশা করেন যে মামলার মানে তদন্ত এবং মামলার পুরো প্রক্রিয়ার পর যে কয়েকজনকে অপরাধী হিসেবে পাওয়া গেল, এটা তদন্ত প্রক্রিয়ায় কিংবা মানে প্রাথমিক মামলা দায়েরের প্রক্রিয়ায় আমরা কিভাবে জেনে যাব এই 10 জনই এটার সঙ্গে দায়ী? নিশ্চয় আপনার কাছে এটার চমৎকার ব্যাখ্যা আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে, যারা নিরপরাধী হিসেবে যারা এখন পাকড়াও হবেন, জেলে যাবেন, হাজত খাটবেন, তারা যে অপরাধী নয় সেটি প্রমাণ করে বের হইতে তার কতখানি কষ্ট পোহাতে হবে? না না, এখন এইটা পৃথিবীর কোথায় এটার ব্যতিক্রম আমাকে কিন্তু বলতে হবে। জিনিসটা হলো, আমরা এটা বলি বটে, আমরা এই আলোচনায় আমি অংশগ্রহণও করি এই জন্য যে আমাদের এই আলাপ আলোচনার কারণে এটার এবিউজ যেন না হয়, জি জি, আমাদের এবিউজ যেন কমে, আমাদের উদ্দেশ্য এটাই। সুতরাং এই জন্য কিন্তু আমি উৎসাহ নিয়ে আলোচনা করি। আমরা দুষ্কৃতিকারীকে কিন্তু শাস্তি দেওয়া, সেটা কিন্তু চাই, সেটা দল মত নির্বিশেষে, কিন্তু অযথা অ্যাভয়েডেবল কেসেসে যেন কেউ হয়রানির শিকার না হয়। কিন্তু হিউম্যানলি কোনো এই ধরনের ঘটনায়, এরকম ম্যাসিভ ঘটনায় আপনি এটা পারবেন না ইনিশিয়ালি, ওই যে আমরা যেটাকে বলি একেবারে প্রিসাইজলি অপরাধীদেরকে কেবল গ্রেফতার করবেন, ইট ইজ ইম্পসিবল। যদি আপনি ডিলে করেন, এই অপরাধীরা তো তখন থাকবে না। এখন আপনাকে আসলে ওই ব্লক রেড কিংবা চিরুনি অভিযান দিয়ে অনেককে গ্রেফতার করতে হবে। মানে মোট কথা, এখান থেকে একটা মেসেজ নামবে আপনার কাছ থেকে নেই, সেটা আমরা সকলের জন্য, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত রয়েছেন, তারা তো আমাদের ভাই বন্ধু, আমাদের পরিবারের সদস্য, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি কোনো কারণে আমরা ইচ্ছাকৃতভাবে তাদেরকে কোনো কষ্ট না দেই, সেই জায়গাটা কিন্তু আমরা আশা করি। কিন্তু মিডিয়া হিসেবে আমাদের দায়িত্ব আরো আছে, জি, সারাক্ষণ নজরদারিতে রাখা যে
এইখানে হয়রানি করা হচ্ছে কিনা, কেউ ঘুষ খেয়ে ছেড়ে দিচ্ছে কিনা, আমরা এটা করব, এটাই মিডিয়ার কাজ। মিডিয়ার কাজ কিন্তু সমাধান করে দেওয়া না, মিডিয়ার কাজ হলো তার উন্মোচন করা। উন্মোচন করলে কি হয়, কেউ এটার অ্যাবিউজ করার ক্ষেত্রে সাহস কমবে, সে কম করবে, একদম শূন্য করবে না। পৃথিবীর কোথাও হয় না, এটা বাস্তবচিত না, কিন্তু হয় না বলে আমাদের উদ্যম কমাইতে পারবো না আমরা। আমাদের চেষ্টা, মিডিয়ার যে নজরদারি, মিডিয়ার যে উন্মোচন, মিডিয়ার যে ইনভেস্টিগেশন, তথ্যানুসন্ধান, এগুলি সব মিডিয়ার ভূমিকাই তো এটা। এই জন্যই তো মিডিয়াকে ফোর্থ স্টেট বলা। আপনি সাহস যোগাচ্ছেন নাকি? না না, সাহস মিডিয়াকে যে তারা মিডিয়াকে তো সাহস অনুসন্ধানী রিপোর্ট করবে। আমি অবশ্যই, আমি শুধু সাহস যোগাবো কিনা আমি জানি না, কিন্তু আমি তো ফ্যাসিলিটেট করতে চাই মিডিয়াকে। ইভেন এজ এ প্রেস সেক্রেটারি, আমি কিন্তু তখন প্রেস সেক্রেটারি হিসেবে কথা বলিনি, কিন্তু এখন একটু প্রেস সেক্রেটারি হচ্ছি এই যে আমি কিন্তু চাই সবাই প্রফেশনাল এথিক্স এন্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে ফ্রিলি সাংবাদিকতা করতে পারুক। এখন আমি যদি কোথাও ভূমিকা নিতে আসি, আমি বলবো কিরণ ভাই আপনি এই স্টোরিটা করতেছেন, আমাকে জানাইলেন, তো এই স্টোরিটার এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা কথা আছে, তো আপনি এই কথাটা নিবেন, এটা জার্নালিস্টিক অব্লিগেশন কিন্তু আপনার। সাংবাদিক মানে এই না যে আপনি যেটা ইচ্ছা এটা লিখে দিবেন, এটারও তো ক্রেডিবিলিটি। আপনি যেমন পুলিশের কাছ থেকে একটা ন্যায় বিচার চাইবেন, সাংবাদিকের কাছ থেকেও তো ন্যায় বিচার মানুষ আশা করবে। আরো একটা কথা বলি, আমাদের একটা বিরাট ভুল ধারণা আছে যে সাংবাদিকের অধিকার। টু বি ভেরি অনেস্ট, সাংবাদিকের অধিকার বলতে পৃথিবীতে কিছু নাই। অধিকার সব নাগরিকের। নাগরিকের জানার অধিকারের জন্য সাংবাদিক কাজ করে। আবারও বলছি, প্রেস ফ্রিডমের মালিকানা কিন্তু নাগরিকের, সাংবাদিকের না। সাংবাদিক ওই নাগরিকের যে প্রেস ফ্রিডমের সুবিধা দিয়ে ইনফরমেশন পাবে। তো সাংবাদিকের দায়িত্ব কি? টু ইনফর্ম। আমরা যেগুলি একেবারে পড়াশোনা লেখাপড়া করছি যখন, টু এডুকেট পিপল, টু এন্টারটেন ইন সাম রেসপেক্ট, সবগুলিতে তো এন্টারটেনমেন্ট না, অ্যান্ড অলসো টু এক্সপ্লেন। আচ্ছা, কেন আমি নাগরিককে ইনফরমেশন দিব, এডুকেশন দিব, এক্সপ্লেন করব? যাতে নাগরিক যে কোনো বিষয়ে একটা ওয়েল ইনফর্মড ডিসিশন নিতে পারে। মানে সে ধরেন ছাত্রদের আন্দোলনে সমর্থন করবে কিনা, এই সিদ্ধান্তটা নিতে তাকে তো সব দিক জানতে হবে। তো এই জানানোটাই হলো সাংবাদিকের দায়িত্ব। এখন আমি প্রেস সেক্রেটারি হিসেবে এবং সাংবাদিকতার ছাত্র হিসেবে বোধ আমি উদ্বিগ্ন হই যখন দেখি যে শেখ হাসিনা পালায়া গেছে ইয়েতে, কোথায় যেন পালাই গেছিল, স্পেনে পালাই গেছে। এখন বাংলাদেশের সব নিউজ পেপারের এডিটর এবং রিপোর্টাররা জানে শেখ হাসিনা ইজ দেয়ার, শি ইজ গভর্নিং, শি ইজ ইন চার্জ। সে প্রতিদিন 8টা 10টা 20টা করে মিটিং করতেছে, ডিসিশন দিতেছে, কিন্তু কেউ একটা ভালো করে রিপোর্ট করলো না যে এটা একটা মহা গুজব, আপনারা কান দিবেন না। অথচ বিডিআর এটা দায়িত্ব ছিল মানুষকে ইনফর্ম করা, মানুষকে ভুয়া খবর থেকে রক্ষা করা, ফ্যাক্ট চেক করা, ফেক নিউজ আইডেন্টিফাই করা হয়নি। এরকম আমি অনেকগুলি উদাহরণ দেখাতে পারবো। ওই জায়গাটাতে এখন কিন্তু আর আমি প্রেস সেক্রেটারি হিসেবে বলছি না, আমি সাংবাদিকতার ছাত্র এবং প্রফেশনাল সাংবাদিক হিসেবে আমি মনে করি যে আমাদের দায়িত্ব আমরা পালন করতে ব্যর্থ হই। ব্যর্থ হওয়াতে কি হয়, ওই যে আমাদের পারসেপশনের জগৎটা নষ্ট হয়ে যায়। আমরা কেন ছাত্রলীগের কয়েকটি মেয়েকে অসম্মান করা হলো, এটা নিয়ে আমরা কেন এডিটোরিয়াল লিখলাম না? কেন ছাত্রলীগের মেয়ে হইলে তাকে অসম্মান করার অধিকার কি অন্যদের আছে? অন্য বলতে যেই হোক। আমি তো অবাক হই যে মানে সরকারের কোনো একটা দলের কোনো একজনকে মেরে ঝুলিয়ে রাখা যাবে, এটা নিয়ে 2টা এডিটোরিয়াল লেখা হবে না? যে এটা যদি আন্দোলনকারীর পাশে থেকে কেউ করে থাকে, তো আন্দোলনকারীরা এটা ঠেকানোর চেষ্টা করেছিল কিনা? তারা তো পুলিশ ঠেকানোর চেষ্টা করেছে, তারা তো মনে করেন যে মানে বিজিবিকে ঠেকানোর চেষ্টা করেছে, বিটিভিতে ঢুকতে দেয় নাই, কিন্তু তারা ওই এবিউজটা কেন ঠেকায় নাই? সো এই যে জায়গাটাতে মিডিয়ার কাজ করার অনেক কিছু আছে। আমি এটা কিন্তু
এখান থেকে আমাদের এক্সপেরিয়েন্স নিতে হবে, আমাদের লেসন নিতে হবে ভবিষ্যতে মিডিয়ার ভূমিকা নিয়ে। এরকম আমি অনেক বিষয়ে বলতে পারি। মিডিয়া একটা রিপোর্ট করতেছে, কারোর কাছ থেকে জানার চেষ্টা করতেছে না। আমি আমার প্রেস সেক্রেটারি হিসেবে বলি যে আপনাদের যদি কোনো একটা রিপোর্ট মনে হয় যে এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা সরকারের বা কোনো একটা সংস্থার বিরুদ্ধে যাচ্ছে, ইট ইজ আওয়ার সোলেম রেসপন্সিবিলিটি যে তাদের কাছে আমার রিচ করতে হবে। ওই রকম রিচ না, ফোন করেছিলাম উনি ধরেন নাই, না রে ভাই, ওই লোক তো আপনার ফোন ধরার চাকরি করে না, তার তো আরো 10টা কাজ আছে। সে হয়তো এক বেলা ধরে নাই, আরেক বেলা, তা আপনি কেন অসম্পূর্ণ রিপোর্টটা ছেপে দিলেন? আপনি একটু ধৈর্য ধরলেন না, একটা মিনিমাম ধৈর্য ধরলেন না? ওই যে তখন আপনি বললেন না ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে, তো আমি উৎসাহ দেই, কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের তো ভাই পবিত্র দায়িত্ব অন্য সাধারণ রিপোর্টিং এর চাইতে। আমরা একটা বিরতি যাবার, সেই পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকতা, আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি, নট এ প্রেস সেক্রেটারি, যে তারা কি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন সব ক্ষেত্রেই সবসময়? প্রথম কথা হলো সাংবাদিকতা কিন্তু পরিস্থিতি নির্ভর। মনে করেন আপনি একটা দেশে মার্শাল ল চলতেছে, আপনাকে মার্শাল লর অধীনে বুদ্ধি কইরা কৌশল কইরা সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতা কিন্তু বিপ্লবী পেশা না, সাংবাদিকতা কিন্তু আন্ডারগ্রাউন্ড পেশা না, সাংবাদিকতা কিন্তু গোপনে হয় না, প্রকাশ্যে হয়। যেমন ধরেন আমি আপনাকে ইন্টারভিউ করতে আসলাম, আমাকে এসে বলতে হবে যে আমি অমুক পত্রিকার অমুক রিপোর্টার, আমি আপনাকে এই বিষয়ে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই রিপোর্টিং এর জন্য, আপনি কি কাইন্ডলি আমাকে একটু সময় দিবেন? এখন যাকে আমি বললাম তার কিন্তু পূর্ণ স্বাধীনতা আছে রিফিউজ করার, কিন্তু সাংবাদিক তো অনেক সময় মনে করি কেন কিরণ সাহেব বলবেন না। এখন আপনি দেখেন পৃথিবীর মানে সবচেয়ে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলিতে, এই মনে করেন বাইডেন, সাংবাদিক কিন্তু একই প্রশ্ন 14 বার করতেছে, কিন্তু উনি হেলতে দুলতে চলে যাচ্ছে, উনি এটা জবাব দিবে না। He has the right to not answer. And the journalist, on the other hand, has the right to ask it যতবার টাইম এন্ড এগেইন, মানে বারবার প্রশ্ন করতে। আমাদের দেশে দেখা যাচ্ছে একটা বুম নিয়ে সবাই দৌড়াতেই থাকি, উনি তো উত্তর দিচ্ছেন না, আমরা পরে দেখিয়ে দিলাম তিনি আমাদের সাংবাদিকদের দেখে পালিয়ে গেলেন বা সরে গেলেন। এই কিন্তু অনেক সময় আমরা প্রথমত এইরকম বলাটা, মানে পালিয়ে গেলেন বলাটা তো সুস্থ সাংবাদিকতার শব্দ না, কিন্তু উনি জবাব দিলেন না। প্রথমত এটা তো আপনার ছবিতেও দেখা যাবে আর আপনি লিখতেও পারবেন, কারণ এটা ফ্যাক্ট। আমি প্রশ্ন করেছিলাম, আমি 13 বার প্রশ্ন করেছি, তিনি জবাব দেননি। এটা কিন্তু ফ্যাকচুয়াল রিপোর্টিং, কারণ আপনি আসলেই 13 বার প্রশ্নটা করেছেন। সো দিস ইজ দি কাইন্ড অফ জার্নালিজম যেটা আমাদেরকে শেখানো হয়। একেবারে আপনি যদি একটা নির্মম উত্তর দেওয়া যায় কিনা, আপনি বলছিলেন যে ধরুন এখন মার্শাল ল চলছে বা এখন এই পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে সাংবাদিকদের সাংবাদিকতা বা লেখালেখি করে, এখন কোন পরিস্থিতি বিবেচনা করে করা হচ্ছে? এখন এটা মানে আমি বলবো যে একটা জরুরি পরিস্থিতি, জরুরি অবস্থা ঘোষণা না। যেমন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে শোক পালন করা হবে এটা, হ্যাঁ, কিন্তু শোক দিবস ঘোষণা করা হয় নাই, এটা রাষ্ট্রীয় শোক দিবস না। তো এই ডিফারেন্সটা তো আমাদের বুঝতে হবে না। আমি যদি বলি যে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে, এটাতে কোনো দোষ নাই, কিন্তু এটা ভুল তো আছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, যে আমরা জার্নালিজম করব যে এই অবস্থায়, মানে হলো আমি একটা জিনিস লিখব, তাতে যদি পরিস্থিতি আরো অবনতি হয়, তাতে যদি মানুষের আরো বেশি মৃত্যুর আশঙ্কাজনক পরিস্থিতির তৈরি হওয়ার আশঙ্কাটা থাকে, তাহলে সেটা করা জার্নালিজম এলাও করে না। তাহলে যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে সত্যি হলো ওরে বাবা, আপনি সত্যি কথা বলবেন, করলেই আগামীকাল আগুন জ্বলবে, আপনি সত্যি কথা বলতে পারবেন না। যেমন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করেছি, সংবাদপত্রগুলি যখন ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়, ইফ ইউ রিমেম্বার, আমরা কিন্তু পত্রিকাগুলি সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় দিন থেকে আমরা অনেক ছবি ছাপি নাই, কারণ বাংলাদেশের মানুষ সহ্য করতে পারবে না এটা। সো এটা তো এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেসে এক্সট্রা অর্ডিনারি সিদ্ধান্তই নিতে হয়, সবকিছু দিয়ে দেওয়া না। আমরা অনেক সময় বলি ট্রান্সপারেন্সি মানে কিন্তু নুডিটি না।
আপনি একটা মানুষকে ট্রান্সপারেন্ট হওয়ার জন্য তাকে আবার পদ্ধতিগতভাবে সুবিধা দিতে হবে। কি, আমি একটা প্রতিষ্ঠানের কর্তা, আমার কাছ থেকে আপনি তথ্য চান, আপনি আমার গায়ের উপরে এসে চাপ সৃষ্টি করে তথ্য নিতে মানে পারবেন। এখন নিয়ন্ত্রিতভাবে সংবাদ পরিবেশন করতে হবে, এটি না না না, আমি নিয়ন্ত্রিত বলছি না, দায়িত্বশীল ভাবে। দায়িত্বশীলভাবে। মানে জিনিসটা হলো ভাই, আপনি সাংবাদিকতা করেন কিন্তু জনকল্যাণের জন্য। এখন যেই সাংবাদিকতাটা ইমিডিয়েটলি একটা নেগেটিভ ইম্প্যাক্টে জনকল্যাণের পরিবর্তে জনধ্বংসী হইতে পারে, মানুষের মৃত্যুর কারণ হইতে পারে, আমি এটা আপনার উপরে ছাড়লাম, আপনি কোনটা করবেন। এটা কিন্তু আমার ডিকটেট করার ব্যাপার না। আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে জানি আমাদের এটা করার কথা না। যেমন ধরেন একটা বিভৎস ছবি আমরা ছাপি না কিন্তু আজকাল। তো কেন ছাপি না ভাই? আমরা ইথিক্স থেকে ছাপি না, আমরা বলে দিই আমরা এথিক্স থেকে কেন ছাপি না? যে এইটা দেখলে অনেক মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া, সে অসুস্থ হয়ে যেতে পারে, হার্ট ফেলও করতে পারে। সো আমরা এটা কিন্তু আগে ছেপে দিতাম। আমরা যত দিন যাচ্ছে আমরা সচেতন হচ্ছি, হয়ে কিন্তু আমরা এগুলি, তবে তথ্য দেওয়া যাবে তো, তথ্য না অবশ্যই তথ্য দেওয়া যাবে, এবং অবশ্যই তথ্য দেওয়া যাবে, সব তথ্যই দেওয়া যাবে। কিন্তু আমি আবারও বলছি, যেই তথ্য আগামীকাল একটা উত্তেজনা সৃষ্টি করবে। এখন হঠাৎ করে যদি কেউ বলে ভারতের ওই রাজ্যে হঠাৎ করে ৩,০০০ মুসলমানকে জবাই করা হয়েছে, এখন আমার তো সন্দেহ আছে এটা আমরা বাংলাদেশে ছাপবো কিনা। শুধু ছাপবো না, আমি মনে করি যে আমাদের কাছে যখন এই ইনফরমেশনটা আর ফার্দার না আসে, এটার জন্য ইন্টারনেট সব বন্ধ করো। তারপরে এটা সুচিন্তিতভাবে মানুষকে প্রস্তুত করে দিতে হবে। কিরকম প্রস্তুতি? যে ভাই ভারতে একটা ভয়াবহ হয়েছে, কিন্তু আমাদেরকে বাংলাদেশে কোনো একটি জীবন যেন হামলার শিকার না হয়, প্রতিটি মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রতিটি অন্য নাগরিককে নিতে হবে, এটা বুঝিয়ে তারপরে খবরটা দেওয়া যে ভারতে এই ঘটনা, যাতে কোনো সহিংসতা আমার দেশে এসে যেন আরেকটা দুর্ঘটনা না ঘটে। এখন দিস ইজ রেসপন্সিবল জার্নালিজম। রেসপন্সিবল জার্নালিজম মানে আপনি যেটা বললেন যে এটা করে দিচ্ছি, সাংবাদিকতাটা এখানে কম্প্রোমাইজ করলাম না, না, এটাই স্ট্যান্ডার্ড জার্নালিজম। এটা কম্প্রোমাইজ না। কম্প্রোমাইজ কোনটা? আপনি আমাকে ঘুষ দিলেন, আমি নিউজটা চেপে গেলাম, এটা কম্প্রোমাইজ, এটা অসততা। আর চাপ দিলেন চেপে গেলে, হ্যাঁ, আর চাপ দিলেন যখন চেপে গেল, চাপ দিলেও অসততা, কিন্তু আপনার অসহায়ত্ব আছে। সুতরাং নৈতিকভাবে আপনি অপরাধী না, কিন্তু পাঠকের কাছে আপনার নিজের একটা দুঃখ কষ্ট থাকবে, সারাক্ষণ গ্লানি থাকবে যে চাপের জন্য পারলাম না। ঘুষও কিন্তু একটা চাপ। আবার আমি বাইদি ভাই বলে, আমরা যেহেতু প্রেস ফ্রিডম নিয়ে কাজ করেছি বছরের পর বছর, ঘুষ কিন্তু চাপ। যে ঘুষের কারণে এই জন্য বলা হয় যে ঘুষও অবস্টেকল ফর জার্নালিজম, ফ্রি প্রেস। এগুলি মানে আমাদেরকে নানানভাবে, এগুলি একটা দীর্ঘ আলোচনার বিষয়, ওই আলোচনায় এখন সুযোগ নাই। নিশ্চয়ই আমরা কথা শুনছিলাম প্রেস সচিব এবং সাংবাদিক দুজন মুখোমুখি আজকে, এবং এই মুখোমুখি আলোচনা আমাদের সাথে প্রিয় দর্শক যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব নাঈমুল ইসলাম খান, এবং আমরা আজকের অনুষ্ঠানে যে শিরোনাম করেছি সেটা সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে নাঈমুল ইসলাম খানের মুখোমুখি, এবং সেই আলোচনা আমরা আবার কিছুক্ষণ পরেই ফিরবো সামান্য একটা বিরতির পর। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খানের সাথে এবং সাংবাদিক নাঈমুল ইসলাম খানের সাথে। আমরা দুজনেরকেই মুখোমুখি করেছি, সাংবাদিক নাঈমুল ইসলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খানকে। আমরা নানা প্রশ্ন আছে, অনেক কিছু কিন্তু আজকে চিন্তা করে এসেছি, কিন্তু সময়ের জন্য স্বল্পতায় কথা বলতে পারছি না। এই যে ডিবি হেফাজতে নিয়ে 6 জন সমন্বয়কারী যে বিবৃতি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং আজকে দেখেছি আমরা কোর্টও কিন্তু তাদের একটা মন্তব্য দিয়েছে। এই জায়গাগুলোকে আপনি আসলে কীভাবে দেখেন? এইগুলি কি কতখানি গুরুত্ব বহন করে? আচ্ছা, এক সময় ডিবির বিরুদ্ধে অভিযোগ হইতো গুম করে, বলে না, আর এইবার যখন তারা স্বচ্ছতা দেখাইলো, তারা বইলে নিল যে আমরা হেফাজতে নিচ্ছি, দুশ্চিন্তা করবেন না, তার নিরাপত্তার জন্য নিলাম। এখন সে একটা সৃজনশীলতা দেখাইলো, এক্সট্রা অর্ডিনারি একটা আইডিয়া নিয়ে কাজ করলো, আমরা তাকে এখন অপরাধী বানাইতে মানে মশগুল হয়ে গেলাম এটার মধ্যে। আপনি যখন চিন্তা করেন ডিবির পয়েন্ট অফ ভিউ চিন্তা করেন, সে স্টেটমেন্টের আলোচনাটা আলাদা আসছে, মানে সে তো সবকিছু প্রকাশ করে দিল, সে তো এই লোকটাকে না পারবে একটা মাইট দিতে, না পারবে গুম করতে,
কারণ সে তো দায়িত্ব নিয়ে নিয়েছে, তার আত্মীয় স্বজনকে দেখা করতে দিছে। আপনি বুঝার চেষ্টা করেন, এটা একটা এক্সট্রা অর্ডিনারি পদক্ষেপ। দেখা করতে দিচ্ছে আজকে, আগে তো দেয়নি। কোনটা? আরে আগে কিভাবে দিবে? প্রথম কথা হলো তারা তো না না না, তারা যখন নিয়ে গেছে তারা তো এটা বলেই নিয়ে গেছে হাসপাতাল থেকে। সবাইকে তো হাসপাতাল থেকে না, তিনজনকে হাসপাতাল থেকে, অন্যদেরকে কোত্থেকে এত ডিটেইলে যাচ্ছি না আমি। কিন্তু আমাকে তো তারা নিয়েছে, কিন্তু তারা তো এটা গোপন রাখে নাই। মানে একটা সময়ে মনে করেন আজকে ইন্টারনেট থাকলো না, আগামীকাল যখন ইন্টারনেট চলে আসলো তখন আমরা ইন্টারনেট চলে গেল আলোচনা করার তো কিছু নাই, এটা তো চলে এসছে, রিজনটা নিয়ে আলাপ আলোচনা হইতে পারে। এখন আমি এই জন্য বলছি রিজনটা হইলো এটা একটা এক্সট্রা অর্ডিনারি ইনিশিয়েটিভ, যে এই মানুষগুলি এখন ধরেন কোর্ট অর্ডার দিল যে এটা তাদেরকে ছেড়ে দিতে হবে। এখন তার যদি জীবনের উপর কোনো একটা হামলা হয়, কেউ যদি হামলা করে, তার যদি নিরাপত্তাহীনতা তৈরি হয়, তখন এটা কি করবে পুলিশ? নাগরিকের নিরাপত্তা দেওয়া, নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা আর রাষ্ট্রকে নিরাপদ করা এক জিনিস না। ব্যক্তিগতভাবে ধরেন এখানে আন্দোলনের মধ্যে ইনভলভ আছে সে 20,000 মানুষ সারা দেশে, পুলিশ কিভাবে 20,000 মানুষকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা, মানে আমার আপনার বা আমাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তা কে দিবে? না, এটা তো স্বাভাবিক সময়ে। আপনি একটা অস্বাভাবিক সময়ে, আমি যেটাকে বলি এক্সট্রা অর্ডিনারি সময়ে আপনি তো রেগুলার কনসিডারেশন আনতে পারবেন না, এটা তো ঠিক না রে ভাই। এটা তো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, এই জন্য সে এক্সট্রা অর্ডিনারি। আপনার কিছুক্ষণ পরে বাংলা ভিশনে আবার লাইভ শো আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু অপেক্ষা থাকবেন, আর 5-7 মিনিট পরে বাংলা ভিশনে আমাদের প্রিয় সাংবাদিক নাইমুল ইসলাম খানকে দেখতে পারবেন। শেষ একটা প্রশ্ন করে আপনাকে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে কি, আপনি প্রেস সচিব হিসাবে, সাংবাদিক হিসাবে নয়, যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি সব খোঁজ খবর সঠিকভাবে যায় কিনা? তার কাছে মানে একটা আমরা কাছে সব খোঁজ খবর হয়তো বা মানে জেনারেলি তার কাছে খোঁজ খবর যাওয়ার অনেক চ্যানেলস আছে, সুতরাং উনি খুবই ওয়াকিবহাল। আমি এইটুকু বলতে পারি আমাদের চাইতে অনেক গুণে বেশি ওয়াকিবহাল। ইন মোস্ট কেসেস আমরা অনেক কিছুর প্রাথমিক খবরটা বরং ওনার কাছ থেকে পাই। এটা খুবই এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, কারণ ওনার কাছে রিপোর্ট করে তো অনেকে, এবং ওনার ক্ষেত্রে আপনি এটা আবার ভুল বুঝেন না যে ওনার কাছে শুধু এজেন্সিজরা রিপোর্ট করে। মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্সেস পাওয়া দূর দূরান্তের গ্রামের কর্মীও আছে, তার সমর্থক আছে, তার সাধারণ কর্মচারীরা আছে, সবাই কিন্তু শেয়ার করে, কারণ উনি সবার সাথে একটু সহজ। রাজনীতিবিদরা কি কোনো তথ্য কোথাও কি একটু ফিল্টার করে ওনার কাছে দেয় কিনা? তাহলে এটি একটা, এটা তো খুব পার্সোনাল লেভেলের কথা, কোনো একজন কেউ ফিল্টার করে দেয় কিনা সেটা তো অনেক কারণে অনেক সময় হয়। যেন আমি হয়তো সমীহ কইরা বা ভয়ে একটা কথা বললাম না, এটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে আমার জুনিয়র কলিগও তো অনেক সময় করে, পরে জিজ্ঞেস করলে আমি তো ভয় পাইলাম যে আমি আপনারে বললে আপনি আবার কি মনে করেন, রাগ করেন কিনা, বিশ্বাস করেন কিনা, নাকি অবিশ্বাস করেন। সো এইগুলি তো একটা মানবিক সীমাবদ্ধতা, এইগুলি তো মানবিক, যে কোনো লেনদেনে থাকতেও পারে নাও থাকতে পারে। আমি নিশ্চিত করার জন্য এখানে আমি মানে আই হ্যাভ নো অথরিটি, এটা করা যায় না আর কি। আমি না, আসলে কেউই এটা করতে পারবে না জেনারেলি। একেবারে শেষ আমরা 30 সেকেন্ডে শুনতে চাই, আমরা এর নিষ্পত্তি চাই, কি করা উচিত ছাত্রদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে? আমার মনে হয় মূল সমস্যাটার নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে অন্যান্য স্বার্থান্বেষী মহলের যে সৃষ্টি করা সমস্যা, সেইগুলিকে সমাধান করার ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, আরেকটু সময় লাগবে বলে আমার ধারণা। জি, প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানের সাথে যে আলোচনা করলাম, সে আলোচনার এটি শেষ মেসেজ, সেটি হচ্ছে সকল শ্রেণীর পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, যারা যেখানে আছেন না কেন, আমরা একটা অহিংস অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই। লাল সবুজের পতাকাকে আমরা উড়িয়ে সারা পৃথিবীর বিশ্বের বুকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেভাবে এগিয়ে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।